বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ এক সংকটকালীন সময় পার করছে। অন্তর্বর্তী সরকারের প্রতি ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। চলমান পরিস্থিতিতে বিএনপির এই বর্ধিত সভা দলীয় ঐক্য ধরে রাখতে একটি মাইল ফলক বলে মনে করেন নেতাকর্মীরা। মাহবুব সৈকতের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ প্রতীক্ষিত বর্ধিত সভা। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরুর পর শ্রদ্ধা জানানো হয় ২৪-এর গণ অভ্যুত্থান সহ বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাগত কথা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্বোধনী বক্তব্য শেষ হয় পর্যায়ক্রমে। দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। চিকিৎসাধীন থাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে পারেননি। এরপর হঠাৎই চমক। পূর্ব ঘোষণা না থাকলেও প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্তরাজ্য থেকে যুক্ত হন বেগম খালেদা জিয়া। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভ্যুত্থান ধরে রাখার মূল মন্ত্র তুলে ধরেন সাবেক একাধিকবারের এই প্রধানমন্ত্রী। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। দেশের স্থিতিশীলতা ধরে রাখতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার উপর জোর দেন বিএনপি চেয়ারপারসন। জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। দলীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক প্রধানের নির্দেশনা নিয়ে দল এবং দেশ গঠনে মনোনিবেশ করার কথা জানান সর্বস্তরের নেতারা। আজকে একটা সুন্দর পরিবেশে বিএনপির একটা বর্ধিত সভা। স্লোগান সেটা হচ্ছে সুদৃঢ় ঐক্য, রুখে দিবে সকল ষড়যন্ত্র। সহযোগী হিসেবে কাজ করেছেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হোক। যে দিক নির্দেশনা দিবে সেটা আজকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এর আগে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঢল নামে কেন্দ্র, মহানগর, জেলা, উপজেলা সহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের। যে আশাকাঙ্ক্ষা, যে প্রত্যাশা যে আগামী দিনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এখন যেহেতু প্ল্যান এ সুবিধা করতে পারে নাই, এখন তো প্ল্যান বি শুরু করেছে। আবার সেজন্য সাবধান থাকতে হবে। এই সময়টাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আগামী দিনে জনগণের পাশে থেকে জনগণকে পাশে রেখে দেশ গঠনের জন্যে এই তৃণমূল নেতাদেরও নির্দেশনা দিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। সেই নির্দেশনার আলোকে স্থানীয়ভাবে দল গড়ে তোলে আগামী দিনের নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল আসবে বলে মনে করেন এই বর্ধিত সভায় অংশ নেওয়া প্রত্যেকে। মাহবুব সৈকত, মাই টিভি, এলইডি হল, জাতীয় সংসদ, ঢাকা। রাজপথের জাতীয় ঐক্য বিনষ্ট করতে সুকৌশলে অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক ক্ষমতায়নের বিকল্প নেই। স্থানীয় নির্বাচন আগে হলে তা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ দেবে বলেও মনে করেন তারেক রহমান। বিএনপির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। দীর্ঘ প্রায় ৬ বছর পর সংসদ ভবনের এলডি হলে বর্ধিত সভার আয়োজন করে বিএনপি। এমন কিছু কাজ করব না যে আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে। উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের অধিকার হরণ করায় প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছিল দেশের সর্বস্তরের জনগণ। সেই ঐক্য বিনষ্ট করতে ষড়যন্ত্র চলছে। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে গণতান্ত্রিকামী মানুষের সামনে
বাংলাদেশকে পুনর্গঠনের এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। তিনি বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটের অধিকারকে হরণ করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। এমন পরিস্থিতিতে রাষ্ট্র, সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে সরকার এখনও তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। গণতন্ত্রকামী জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সাধারণ জনগণের সমর্থন আদায়ে তৃণমূলের নেতাদের কাজ করার নির্দেশনা দেন তারেক রহমান। আপনাদের নিজ নিজ এলাকা ভিত্তিক কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়, আশা করি আপনাদের বক্তব্যে সেই বিষয়গুলো উঠে আসবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনলাইনে লন্ডন থেকে যুক্ত হলে উদ্বেলিত হয় সর্বস্তরের নেতাকর্মীরা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দলকে সুসংগঠিত করার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর খালেদা জিয়ার বক্তব্যে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নাগরিকদের আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম এর নেতৃত্বে থাকছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে তিনি এক দফার ঘোষক এবং জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয়ক। জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব ও ডাকসুর সাবেক নেতা আখতার হোসেন নতুন দলটির সদস্য সচিব হচ্ছেন। নয়া দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে ওই দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হচ্ছে। শুক্রবার জুমার নামাজের পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত দলটির আত্মপ্রকাশ ঘটবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয় সংগঠনটি। কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন। এ সময় আহ্বায়ক আবু বাকের মজুমদার বুধবারের অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ চাই, তো এখানে আমরা কোনো লেজুর ভিত্তিক করছি না, আমরা করবো না, এটাই আমাদের অঙ্গীকার। আমরা আগামীর বাংলাদেশে আমরা যারা লেজুর ভিত্তিক করছে তাদের রাজনীতি আমরা চাই না। আমরা চাই এমন রাজনীতি যেটা স্টুডেন্ট সেন্ট্রিক হবে, যেটা বাংলাদেশ সেন্ট্রিক হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সেনা সদস্যরা দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আধুনিকায়ন হয়েছে। নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র সরঞ্জামাদি সংযোজন সহ উন্নয়ন কল্যাণমুখী কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এতে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এর আগে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে।
এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। পরিশেষে একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য আমি পাপাবীর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্যারেডের অধিনায়ক সহ অংশগ্রহণকারী সকল কন্টিনজেন্ট সদস্য এবং বাদক দলকে অভিনন্দন জানাই। জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি দিয়েছে সরকার। রাষ্ট্র তাদের এ নামে অভিহিত করবে। ইতিমধ্যে তাদের নামের তালিকা করা হয়েছে। শহীদ পরিবার এককালীন 30 লাখ টাকা এবং মাসে 20,000 টাকা করে ভাতা পাবেন। আহতরাও পাবেন অনুদান এবং ভাতা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এসএম আরিফের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের স্বীকৃতি ও ক্ষতিপূরণের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শহীদের সংখ্যা 834 জন, এটা হলো গ্যাজেটেড, কিন্তু আপনার মনে রাখতে হবে যে অনেক শহীদের কে আমরা এখনো আমাদের কিন্তু এই ইনভেস্টিগেশন চলছে, আমরা কিন্তু আরও সার্চিং করছি, কেননা ইউএনের হিসাবে কিন্তু এটা 1400-র মতো। প্রেস সচিব শফিকুল আলম জানান, এককালীন 30 লাখ টাকা ও মাসে 20,000 টাকা করে পাবেন শহীদ পরিবার। এই বছর যে অর্থ বছরটা যেটা শেষ হবে জুনের 30 তারিখে, সেই অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে তারা 10 লাখ টাকা পাবেন। আর 2025-2026 অর্থ বছর যেটা জুলাই শুরু হবে এবং শেষ হবে জুন 2026-এ, সেই সময় আরও 20 লক্ষ টাকার তারা সঞ্চয়পত্র পাবেন। শহীদ পরিবারের সক্ষম সদস্যগণ সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আহতদের চিকিৎসায় 3টি ক্যাটাগরি করেছে সরকার, তবে এ নিয়ে আহতদের মধ্যে অসন্তোষ রয়েছে। এ বিষয়ে প্রেস সচিব জানান, গুরুত্ব বুঝেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবিক বিষয়টা তো আমাদেরকে দেখতে হবে। অনেকে 2 চোখ হারিয়েছেন, অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকের হাত কেটে ফেলতে হয়েছে। এটা তো এই যে মানবিক বিষয়টাকে সামনে রেখে এই কাজটা এই ক্যাটাগরি করা হয়েছে। উপযুক্ত চিকিৎসা সহ জুলাই যোদ্ধা হিসেবে এ ক্যাটাগরির আহতরা এককালীন 5 লাখ ও মাসিক 20,000 টাকা, বি ক্যাটাগরির আহতরা এককালীন 3 লাখ ও মাসিক 15,000 এবং সি ক্যাটাগরির আহতরা এককালীন 1 লাখ ও মাসে 10,000 করে টাকা পাবেন। এছাড়া কর্মসহায়কদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। তা আমরা মনে করি যতদিন বাংলাদেশ থাকবে জুলাই যোদ্ধাদেরকে কেউ ভুলবে না। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। আগামীকাল থেকে বেক্সিমকো শিল্প পার্কের 14টি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, 9 মার্চ থেকে এইসব প্রতিষ্ঠানের শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে। এই পাওনা পরিশোধে সরকারকে খরচ করতে হবে 525 কোটি 46 লাখ টাকা। আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। তিনি বলেন, বেক্সিমকো শিল্প পার্কের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ঋণ প্রদানের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্টদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আর আমার মন্ত্রণালয় মানে শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি, এবং যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন, দ্য মোমেন্ট ইট মানি ইজ ড্রন, ওই সময় টাকাটা উনি রিপ্লেস করে দেবেন ওই সব ব্যাংকে। এবারে মাই টিভি বিশেষ। সড়কে নামলেই হর্নের বিকট শব্দে অতিষ্ঠ রাজধানীবাসী। এর কারণ হিসেবে 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ নীতিমালা না মানাকেই দুষছেন বিশেষজ্ঞরা। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী সড়কে শব্দের মাত্রা সর্বোচ্চ 55 ডেসিবেল বেঁধে দেওয়া হলেও সে নিয়ম মানছেন না কেউই। ফলে সড়কে বিরাজমান টানা উচ্চ শব্দের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে থাকছে লাখ লাখ মানুষ। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। রাজধানীর কোনো কোনো সড়ক ফাঁকা থাকলেও উচ্চ শব্দে বেজে উঠছে গাড়ির হর্ন, আবার কোথাও ট্রাফিক সিগন্যাল পড়লেও বাজছে হর্ন।
যানজটমুক্ত সড়কে নগরীর জরুরি সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্সের উচ্চ শব্দের সাইরেন, সব মিলিয়ে ঢাকার রাজপথ যেন এক আওয়াজের শহর। আর তাই যানবাহন চালকদের এভাবে অযথা হর্ন বাজানোর কারণে রাজধানীর শব্দদূষণ পরিস্থিতি যেন দিনকে দিন হয়ে উঠছে নিয়ন্ত্রণহীন। প্রতিনিয়ত ঢাকার রাজপথে কানের উপর এমন অযথা গাড়ির হর্নের অত্যাচারে নাজেহাল দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ, ক্ষুদে শিক্ষার্থী ও পথচারীরা। অযথা হর্ন বাধা অ্যাম্বুলেন্স বিভিন্ন সমস্যার জন্য আমাদের সমস্যা সৃষ্টি হয়। তাদের চাপা আক্ষেপের বহিঃপ্রকাশে উঠে আসে যানবাহনের এই উচ্চ শব্দ তাদের কাছে এ যেন এক নিত্যদিনের সঙ্গী। এত গাড়ি চলাচল করে এখানে আমার এর হর্নের শব্দে, অ্যাম্বুলেন্সের শব্দে আমার পুরো কানের তালা ধরে যায়, পড়তেও সমস্যা হয়, মাঝে মধ্যে এই সমস্যাটা হয়। আর তাই নগরীতে যানবাহনের এই উচ্চ শব্দ থেকে নগরীকে একটু স্বস্তি দিতে নগরীর স্বেচ্ছাসেবক কর্মীরা এখন বেশ সরব। তারা জানান, অযথা হর্ন ব্যবহার বন্ধে আইনের প্রয়োগ ও সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। শব্দ দূষণের ফলে মানুষের জীবনযাত্রার মানের ব্যাঘাত ঘটছে। এখানে হর্ন বাজানো যাবে না, তারপরেও তারা দেখে কিন্তু আরো বেশি হর্ন বাজাচ্ছে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শ্রবণ শক্তি কমে যাওয়ার পাশাপাশি মস্তিষ্কজনিত রোগের কারণ হতে পারে হাইড্রোলিক হর্নের শব্দ। আমাদের ঢাকায় যে শব্দটা উৎপাদন হয় 130-40 ডেসিবেল পর্যন্ত আপনি পাবেন। অ্যাম্বুলেন্সের উৎপাদিত শব্দ আছে, ওইটা ননস্টপ বাজাইতে থাকে। 500 থেকে 1000 গাড়ি একত্রে হর্ন মারতে থাকে। এইজেড পিপল বা যাদের প্রেশার বেশি, উচ্চ রক্তচাপ আছে, কিন্তু ডেফিনেটলি ওর রক্তচাপ বাড়বে। হার্ট অ্যাটাকও করতে পারে, নট আনলাইকলি ব্রেনে স্ট্রোক করতে পারে। বয়সভিত্তিক যে শিশুদের আচরণ, এটা ডিলেট হতে পারে। ঢাকার শব্দদূষণ প্রতিরোধে সব রকমের উদ্যোগের কথা জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। হাইড্রোলিক হর্ন যেন বা আমাদের দেশে ঢুকতে না পারে, যেগুলো অলরেডি ঢুকে গেছে সেগুলো যেন আমরা ডিসমেন্টেল করতে পারি, এই ধরনের প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। তিনি জানান, জনগণ কবে সচেতন হবে সেই অপেক্ষায় না থেকে বিদ্যমান আইনের প্রয়োগ বাড়ানো প্রয়োজন। মানুষকে উপলব্ধি করতে হবে তার স্বাস্থ্য বিপর্যয়, তার পরিবেশগত বিপর্যয়, এই জিনিসটা উপলব্ধি করে এটা যদি থামাতে পারি সেটাই হবে সবচেয়ে বেশি উপযোগী। তিলোত্তমা ঢাকার বাস্তবতা বলছে, নগরীর শব্দদূষণ রূপ নিয়েছে যেন এক শব্দ সন্ত্রাসে, যার প্রধানতম কারণ রাজধানীর অলি গলি, সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়ানো এসব ছোট বড় যানবাহনের অযাচিত হর্ন। আর এই শব্দ সন্ত্রাসের সাথে এখন যোগ হয়েছে ঢাকার সড়কে বিরতিহীনভাবে চলাচল করা অ্যাম্বুলেন্সের বিকট শব্দের আওয়াজ, যা নগর জীবনে করে তুলছে দুর্বিষহ। সবাই বলছেন, নগরীর শব্দদূষণ প্রতিরোধে এসবের দেখার কি কেউ নেই? জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।